তো আমরা কোথায় ছিলাম? আমরা পড়তেছিলাম ব্যবসা পরিবেশ, তাই না? আমাদের এই চ্যাপ্টার পড়া চলছিল তো। জি ম্যাম। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে গত ক্লাসে আমরা হলো ব্যবসা পরিবেশে যে এই যে ডায়াগ্রামটা আছে, মানে বাহ্যিক ম্যাক্রো এনভায়রনমেন্টে যে উপাদানগুলো আছে বা ক্যাটাগরি, 6টা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি যে এলিমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে পড়াশোনা করছিলাম। আমার বাসায় একটা হোমওয়ার্ক ছিল, কেউ কি করছে বাসার হোমওয়ার্ক গুলো? ম্যাম কর্মপত্র 1। হ্যাঁ, জান্নাত করছে, আমার বিশ্বাস ছিল জান্নাত করবে। ঠিক আছে, ফারজানাও করবে এবং নওশিন করবে, কারণ এই 3টা মেয়েকে আমি সবসময় একটু কনসিস্টেন্ট পাই যে পড়াশোনা করে, বাকিগুলো একটু ফাঁকিবাজ আছে। কে কে করি নাই? সবাই করছি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনছি। একটু আনমিউট করো, এখন একটু আনমিউট করো, কারণ সবাই মিউট করা আমি মানে মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মিস বলো। ঋণ প্রাপ্তির সুবিধা এটা কোনটার মধ্যে পড়বে? আচ্ছা, ঋণ প্রাপ্তির সুবিধা আমরা সবকটাই সলভ করব, বাট আমি প্রত্যেকটা ধরে ধরে সলভ করব এবং কেন এটা এই ক্যাটাগরিতে পড়বে সেটা আমি এক্সপ্লেন করব। বাট আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো সবাই কি করছে কিনা, কে কে করি নাই, নিজে সাহস নিয়ে বলে। ম্যাম আমি করতে পারিনি। আচ্ছা, মরিয়ম করে নাই, ঠিক আছে। কে করে নাই? ফারজানা করে নাই, তাই না? ম্যাম আমিও মিস করতে আমি পারিনি, করছি, আসলে সুযোগই পাইনি। অনেকগুলো পারে নাই। আচ্ছা, অনেকগুলো পারে মিস নাই। আমারও কিছু দিতে প্রবলেম ছিল। আচ্ছা, কিছুতে সমস্যা ছিল, এটাই চাচ্ছি। হ্যাঁ, কারণ তোমরা যদি একটু করো তাহলে মনে করো যে ই করতে পারবা, কি বলে জানো, যদি মানে প্রবলেম গুলো ধরা পড়বে, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, তো যারা যারা করি নাই তারা তো করি নাই, কিন্তু এখনই আমরা দেখবো আমরা কি আগের ক্লাসগুলোতে বুঝতে পারছি যে আসলে আমাদের মানে আমরা কি নিয়ে পড়তেছিলাম? যারা করি নাই তাদের বলতেছি। ম্যাম আমি আগের ক্লাসগুলো করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, যারা আগে ক্লাসগুলো করেনি তারা, তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলে যাই যে আমাদের পড়াটা হচ্ছিল ব্যবসা পরিবেশ, ঠিক আছে, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান কোন পরিবেশের মধ্যে বা কোন সারাউন্ডিংস এর মধ্যে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, সেই পরিবেশের মধ্যে তার অভ্যন্তরীণ কিছু ব্যাপার ফোর্স ফ্যাক্টরস থাকে এবং কিছু বাহ্যিক ফোর্স এবং ফ্যাক্টরস থাকে। তো মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে সার্বিকভাবে একটা প্রতিষ্ঠান, সেটা যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, ঠিক আছে, যে পণ্যেরই প্রতিষ্ঠান হোক না কেন, সে মানে সকল ব্যবসা প্রতিষ্ঠান যে উপাদানগুলোকে ফেস করে সেটা হলো মানে ম্যাক্রো এনভায়রনমেন্ট, ঠিক আছে, সার্বিক এনভায়রনমেন্ট। আচ্ছা, একটু উপরে যাই, তোমাদের জন্য একটু বলি, একটু রিক্যাপ করি। দেখো, ব্যবসা পরিবেশটাকে দুইটা অবস্থাকে বোঝায়, একটা হলো একটি দেশের সামগ্রিক ব্যবসার পরিস্থিতি, ঠিক আছে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন এই পরিস্থিতিটা সবাই ফেস করবে। সে যদি জুতার ব্যবসা করে সে একই অবস্থা, সে যদি কাপড়ের ব্যবসা করে একই অবস্থা, সে যদি কৃষি কাজ করে কৃষি নির্ভর শিল্প ব্যবসা করে শিল্প প্রতিষ্ঠান, তো সে একই পরিস্থিতি ফেস করবে। আর আরেকটা হলো মাইক্রো এনভায়রনমেন্ট, সেটা হলো একটা নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের পরিস্থিতি। তুমি শুধুমাত্র এই ব্যবসাটা করার কারণে কি কি ফোর্স বা ফ্যাক্টর গুলো তুমি ফেস করতেছো, ঠিক আছে, যেগুলো তোমাকে ডিরেক্ট ইনফ্লুয়েন্স করতেছে। দেখো, এখানে বলছে যা প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশ উপাদান, তুমি এই একটা তোমার ব্যবসাটাতে তুমি যা ফোর্স বা ফ্যাক্টর গুলো ফেস করতেছো সেটা কিন্তু অন্য একটা প্রতিষ্ঠান, একটা রেস্টুরেন্ট কিন্তু সেগুলো ফেস করবে না, তার ক্ষেত্রে কিছু আলাদা ব্যাপার হবে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো এইখানের মধ্যে আমরা গত ক্লাসে একদম ডিটেলস আলোচনা ছিল ব্যবসা পরিবেশের যে সাধারণ উপাদান মানে সার্বিক উপাদান, ব্যবসার সার্বিক উপাদান, সেখানে 6টা ফ্যাক্টর মানে ক্যাটাগরি আছে, সেই 6টা ক্যাটাগরিতে অনেকগুলো ফ্যাক্টর পড়ে যায়, ঠিক আছে। সো এইখানে কোনটা কিসের মধ্যে পড়ে সেটা আমাদের গত ক্লাস আছে, তোমাদের গত ক্লাসটা ইউটিউবে আপলোড করা আছে, যারা মিস করছো তারা একটু কষ্ট করে দেখে নিবে। আর আজকে আমাদের বাসার হোমওয়ার্ক ছিল যে কর্মপত্র 1 নিচের কোন সাধারণ পরিবেশের উপাদান, নিচের কোনটি মানে কয়েকটা ইস্যু, এখানে 14টা ইস্যুর মতো বলা আছে, ঘটনা বা ব্যাপার, তো এই 14টা ইস্যু কোনটা কোন পরিবেশ উপাদানের মধ্যে পড়ে সেটা হলো তোমাদের এখানে লিখতে হবে। দেখো, একটা দেশের অবস্থান মানে কোথায় দেশটা, তো এটা কি হবে? প্রাকৃতিক। প্রাকৃতিক। আচ্ছা, তো আচ্ছা, কাকে যেন বলছিলে যে ও ঢুকতে পারছিল না ক্লাসে? ম্যাম সারিয়া। হ্যাঁ, সারিয়াকে এখন ইনক্লুড করছি,
মনে হয় ও ঢুকতে পারছে, ও আবারও ওই যে রিয়েলমি 6 নিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সারিয়া শুনতে পাচ্ছ তুমি আমাকে? আনমিউট করো তোমার, সারিয়া। এখনো রেসপন্স করতেছে না মেয়েটা। আচ্ছা দেখো, একটা দেশে ভৌগোলিক অবস্থান, এটা কি হবে? মিস কি হবে এটা? প্রাকৃতিক। প্রাকৃতিক প্রাকৃতিক, ডেফিনেটলি প্রাকৃতিক। একটা দেশে ভৌগোলিক প্রাকৃতিক। অবস্থান, হ্যাঁ, আয়তন, এগুলো প্রাকৃতিক মিস অবস্থা। শোনা যায় না। ম্যাম আপনাকে শুনতে পাচ্ছ না? পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটা সেকেন্ড। ম্যাম আপনাকে শোনা যায় না। এই কত ও 65। ম্যাম নেট প্রবলেম করতেছে। এর আগের বাংলা ক্লাস কি হইছে? হ্যাঁ বাংলা হয়ে আছে, আপনি করেন নাই। হ্যাঁ হইছে তো। আপনি হয়েছে। আমি অন্য বই নিয়ে তোদের পেজ জিজ্ঞেস করতেছি। আচ্ছা এবার কি তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। জি একদম ম্যাম ক্লিয়ার শোনা শুনছি। যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো কি বলে, প্রথমটা প্রাকৃতিক, ঠিক আছে, এটাতে কারো সমস্যা হওয়ার কথা না। 2 নাম্বার, মুসলমানরা অনেকেই টুপি পরে, এটা কি হবে? ধর্মীয় পরিবেশ। ধর্মীয়। এটা কি ধর্মীয় পরিবেশ না সামাজিক পরিবেশ? সামাজিক সামাজিক পরিবেশে সামাজিক পরিবেশ, হ্যাঁ। আমাদের ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস, চিন্তা ভাবনা, আচার আচরণ, এই অনুষ্ঠান, ঠিক আছে, ঐতিহ্য, সংস্কৃতি, এই সবকিছুই সামাজিক পরিবেশের মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার, একটা দেশের জনসংখ্যা, কি হবে এটা? একটা দেশের জনসংখ্যা সামাজিক সামাজিক। সামাজিক সামাজিক। সামাজিক কেন হবে? নওশিন বলো, মিস সামাজিক কেন হবে? জনসংখ্যা। ম্যাম ওই যে আপনি যে ছকটা পড়ে আছেন ওখানে ফার্স্টে লেখা ছিল জনসংখ্যা। তাই সামাজিকের জনসংখ্যা ম্যাম। ছিল, হ্যাঁ জি, ঠিক ম্যাম। আছে। জি আর ম্যাম। আর যে প্রাকৃতিক বলছো, সে প্রাকৃতিক কেন বলছো বলো তো? মিস একটা দেশের অবস্থান। দেশের অবস্থানের সাথে জনসংখ্যার কাজ কি? মিস প্রাকৃতিক পরিবেশ। বাবা আমি 3 প্রথমটা। নাম্বার, প্রথমটা না ওকে ম্যাম। ফারজানা, আমরা 3 নাম্বারটা সলভ করতেছি, একটা দেশের ও আচ্ছা জনসংখ্যা। ম্যাম। ও হ্যাঁ আচ্ছা ম্যাম। তো ওটা এটা হচ্ছে মিস ইয়া হবে সামাজিক। হ্যাঁ এটা সামাজিক হবে। তারপর 4 নাম্বার, প্রতিষ্ঠানে একদল দক্ষ প্রকৌশলী, কি হবে এটা? অর্থনৈতিক। অর্থনৈতিক। হ্যাঁ এটা অর্থনৈতিক, দক্ষ মানব সম্পদ অর্থনীতির মধ্যে পড়ে। এই যে দেখো আমাদের ডায়াগ্রামে এখানে আছে মানব সম্পদ, 9 নাম্বার পাইছি। জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। এরপরটা হলো 5 নাম্বার, সেচ কাজে লাগসই পদ্ধতি, কি হবে এটা? প্রযুক্তিগত। প্রযুক্তিগত, এক্স্যাক্টলি, কোন মেথড ইউজ করতেছে বা কি প্রযুক্তি ব্যবহার করতেছে সেটা প্রযুক্তিগত পরিবেশ। 6 নাম্বার, গার্মেন্টসে শিশু শ্রম বন্ধ, কি হবে এটা? আইনগত। আইনগত, এক্স্যাক্টলি, শিল্প আইন এবং বিভিন্ন আইনগত পরিবেশের যে উপাদানগুলো। তারপর দেখো ফাল্গুন মাসে বাসন্তী শাড়ি, কি হবে এটা? সামাজিক। এটা হচ্ছে সামাজিক। সামাজিক, এক্স্যাক্টলি। আমরা কি বাঙালি জাতি হিসেবে, আমাদের বাঙালি সংস্কৃতি বা ঐতিহ্য হলো বসন্তে আমরা তো বাসন্তী রঙের শাড়ি পরি, আর পহেলা বৈশাখে সাদা শাড়ি লাল পাড় পরি, তাই না? আচ্ছা 8 নাম্বার, নারী শিক্ষার প্রসার, কি হবে এটা? মিস সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ। এটাতে একটু কনফিউজড মনে হচ্ছে সবাইকে, কনফিউশন কেন আসছে বলো তো? কেন মিস এটা নারী শিক্ষার প্রসার, এজন্য নারী শিক্ষার প্রসার তো কোথাও লেখা নেই। নারী শিক্ষার প্রসার লেখা নাই, বাট এখানে দেখো শিক্ষা। এই যে সামাজিকের মধ্যে কোথায় শিক্ষা ও সংস্কৃতি, শিক্ষা আছে, শিক্ষাটা জি আছে, হ্যাঁ ম্যাম, 5 নাম্বার শিক্ষা, তো এটা হবে সামাজিক, ঠিক আছে। জি ম্যাম। হুম দেশপ্রেম। আচ্ছা তারপর দেশপ্রেম, এটা কি হবে?
সামাজিক। সামাজিক হবে। হ্যাঁ, কেন সামাজিক হবে দেখো এখানে আমাদের যে মূল্যবোধ ও ধারণা, ঠিক আছে, দেশের সুনাম মূল্যবোধ ও ধারণার মধ্যে হলো সামাজিক ব্যাপারটা চলে আসবে, মানে দেশপ্রেমটা চলে আসবে। একটা দেশের নাগরিক তার দেশের সম্পর্কে কি রকম চিন্তা ভাবনা করে, তার ধ্যান ধারণা, ঠিক আছে। 10 নাম্বার ঋণ প্রাপ্তির সুবিধা কি হবে? অর্থনৈতিক। এটা বুঝি না। অর্থনৈতিক। এটা বুঝি না। আচ্ছা সারিয়া, তুমি কি মানে কিছু বলতে চাচ্ছ নাকি মিউট করা সারিয়া? ওখান থেকে অনেক আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, কোথাও থেকে একটা নয়েজ হচ্ছে এবং বারবার সারিয়ার যে উইন্ডোটা ওখানে থ্রেডটা বারবার চলে যাচ্ছে, তো আমার মনে হয় সারিয়ার ওইখানেই নয়েজটা হচ্ছে। ম্যাম দেশপ্রেম ওইটা কি বলেছেন? বাবা দেশপ্রেম হলো সামাজিক সামাজিক। হবে। হ্যাঁ, তারপর ঋণ প্রাপ্তি সুবিধা, ঋণ প্রাপ্তি সুবিধাটা কি হবে? অর্থনৈতিক। মিস অর্থনৈতিক এটা বুঝি না। কেন বুঝো না বলি, অর্থ ও ঋণ ব্যবস্থা আমাদের দেশে ভোগ সঞ্চয় আয় অর্থ ও ঋণ ব্যবস্থা এটা সবকিছু অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়বে। কেন পড়বে এখানে দেখো, অর্থনৈতিকের পাঁচেও আছে। হ্যাঁ 5-এ অর্থ ও ঋণ ব্যবস্থা। তো বুঝতে পারছি ফারজানা কেন এটা অর্থনৈতিক হবে? জি ম্যাম বুঝি। আচ্ছা, আর কোনো কনফিউশন নাই তো? দেখো যারা মানে বাসে একটু দেখতে পারো নাই, যে কোনো সমস্যাই হোক দেখতে পারো নাই, যে কারণেই হোক না কেন, এখন কি বুঝতে পারতেছি কেন কোনটা কিসের মধ্যে পড়বে? মানে যারা পড়তে পারিনি বা দেখতে পারিনি তাদের কোনো রকমে মানে হেজিটেশন করা বা মানে কষ্ট পাওয়ার বা ডিপ্রেসড হওয়ার কোন ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো কারণ নাই। দেখো তোমরা এখন বুঝতে পারো কিনা, ঠিক আছে, নাকি সব মাথার উপরে দিয়ে চলে যাচ্ছে? এখন কি বুঝতে পারতেছি? জি। হ্যাঁ, দেখো তোমরা যারা বাসায় পড়ো নাই তাদেরও সমস্যা নেই, যদি না বুঝতে পারো কোনোটা সমস্যা হয় প্লিজ আমাকে জিজ্ঞেস করবে, আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিব, ঠিক আছে, চেষ্টা করবো বুঝাইতে। হ্যাঁ, কেউ মানে চুপ করে থাকবা না যে বুঝতে পারতেছি না তাও চুপ করে থাকলাম, কোন রকম কনফিউশন লাগলে জিজ্ঞেস করবা। আচ্ছা দেখো, ফরমালিন যুক্ত মাছ বিক্রয় নিষেধাজ্ঞা, এটা কি কি হবে? এটা আইনগত। 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইনগত, এটা আইনের ব্যাপার। আমাদের দেশের সরকার আইনের মাধ্যমে এটা ই করে, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। জি ম্যাম। হুম, আচ্ছা তারপরেরটা পাহাড়ে জুম চাষ কি হবে? এটা প্রাকৃতিক। প্রাকৃতিক। আচ্ছা প্রাকৃতিকটা বললাম, বাট এত কনফিউজড হয়ে কেন? কনফিউশনটা আসছে কোথা থেকে? মানে এটা অনেকটা মিস প্রযুক্তিগত। কনফিউশন না, আস্তে আস্তে বলতেছি। আচ্ছা ঠিক আছে, না আমি ভাবলাম আবার ওই যে প্রযুক্তিগতর সাথে আবার একটু মানে ম্যাচ করে ফেলছো কিনা। আচ্ছা না, এটা প্রাকৃতিক হবে। 12 নম্বরটা পাহাড়ে জুম চাষ, এটা হলো প্রাকৃতিক, কারণ পাহাড়ি অঞ্চলে এটা মানে প্রাকৃতিক কি বলে বৈশিষ্ট্যের কারণে জুম চাষটা হয়। আচ্ছা 13 নম্বর স্ট্রবেরি চাষের স্থানীয় পদ্ধতি কি হবে? এটা প্রযুক্তি। প্রযুক্তিগত। ফারজানা এটা প্রযুক্তিগত হবে, কারণ পদ্ধতি কিভাবে চাষ করা হবে সেটা মিস? পদ্ধতি। হ্যাঁ বলো মা। এটা তো চাষ করা হচ্ছে। বাট চাষের পদ্ধতিটা, আচ্ছা এটা তো ম্যাম। চাষ বলে নাই, চাষের পদ্ধতি, ঠিক আছে। আর স্ট্রবেরিটা কিভাবে চাষ হয় জানো? পানির মাধ্যমে। মানে এটা মেনলি মাটিতে লাগায় না, কেমন একটা প্লাস্টিকের পট থাকে বা অনেকে আবার দেখা যায় যে বোতলের মতো থাকে, ওই রকম কেটে ওইটাতে যেন মানে মাছের পানিটা যেন যায়, এরকম করে যাওয়া যায়, মানে বিশেষ করে পানিতে চাষ হয়, পানি জাতীয় ব্যাপারে। খুব ওয়াও অসম দেখতে জিনিসটা, ঠিক আছে, স্ট্রবেরি চাষটা আচ্ছা ভালো লাগে। আচ্ছা 14 নাম্বার গার্মেন্টস শিল্পের দক্ষ উদ্যোক্তা কি হবে? এটা অর্থনৈতিক। অর্থনৈতিক। এক্স্যাক্টলি, একজন দক্ষ উদ্যোক্তা একজন মানব সম্পদ, দেশের জন্য একজন মানব সম্পদ, সো এটা অর্থনৈতিক। তো কারো কোনো প্রশ্ন আছে, কিছু জানতে চাই, বুঝতে চাই? প্রশ্ন আছে? ম্যাম 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বার, হ্যাঁ হ্যাঁ, লাচ্ছের পদ্ধতি। এটা হলো একটা পদ্ধতি কিভাবে তুমি সেচ কাজটা করবা। আমরা আগে ম্যানুয়াল ভাবে করতাম, বাট এখন আমরা কি সেচের জন্য পাম্প ইউজ করি না? এটা কি আবিষ্কার না? তো এটা কি প্রযুক্তিগত, ঠিক আছে, প্রযুক্তিগত পরিবেশ। জি ম্যাম। আর কারো কোনো প্রশ্ন প্রশ্ন আছে না পরে চলে যাব? আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই। তো আমার যতদূর মনে হয় গত ক্লাসে আমি মনে হয় পরিচালনা পরিষদ পর্যন্ত পড়াইছিলাম, যে একটি দেশের এতক্ষণ আমরা হলো ম্যাক্রো এনভায়রনমেন্ট পড়তেছি, মানে সামষ্টিক বা সামষ্টিক
পরিবেশের উপাদান। তো এখন আমরা পড়বো মাইক্রো এনভায়রনমেন্ট বা ব্যষ্টিক পরিবেশের উপাদান। এখানে মনে হয় প্রথম দুইটা পড়ছি। শ্রমিক কর্মী কি পড়ছিলাম? কেউ আমার বলো তো। না ম্যাম ওটা পড়িনি। ম্যাম আচ্ছা, শ্রমিক কর্মীটা বাকি ছিল। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা কি পড়বো? শ্রমিক কর্মী থেকে পড়বো। হ্যাঁ, আচ্ছা। তো সবাই কি আমাকে কি প্রেজেন্টটা দিছো? জি ম্যাম। যারা প্রেজেন্ট দাও না একটু মনে করে দিয়ে দিও। আচ্ছা, 3 নাম্বার আমাদের এখন হলো ওই উপাদানগুলো আমি যেই ব্যবসায় করি না কেন সেই ব্যবসায় স্পেসিফিক ভাবে আমি কি কি ফেস করতেছি। এতক্ষণ ছিল যে আমি একদম ওভারঅল দেশের অবস্থান হিসেবে বা আমার দেশে ব্যবসায়িক যে পরিবেশটা আছে বা সিচুয়েশনটা আছে সেই অনুযায়ী আমি কি ফেস করতেছি। বাট এখন হলো আমি শুধুমাত্র আমার ব্যবসায় কি কি ফেস করতেছি। এখানে কি শ্রমিক কর্মীর ব্যাপারটা আছে। দেখো, এমপ্লয়িজ মানে যারা আমার প্রতিষ্ঠানে। হ্যাঁ, সারিয়া হ্যান্ড রেজ করছে। সারিয়ার কোনো প্রশ্ন আছে মা? বলো তো কি প্রশ্ন সারিয়া? সারিয়া ইসরাত নাম কি? পুরো নাম তো দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো, কি প্রশ্ন বলো। মিস আমি ফার্স্টের ওইটা বুঝতেছি না যে পরিচালনা পর্বত কি। বাবা, এটা পরিচালনা পর্ষদটা বুঝো নাই তাই না? না মিস। আচ্ছা ঠিক আছে, এটা পরিচালনা পর্ষদটা হলো, তুমি একটু রিডিং পড়ো তো মা, তুমি পড়ো, দেখো কি বলছে দিকে। কোম্পানি সংগঠনে পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে কোম্পানির মূলনীতি নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠান পরিচালনায় মৌল দিক নির্দেশনা প্রদান ইত্যাদি কার্য সম্পাদন করে। তাই একটা ব্যবসায়ের ওপর পরিচালনা পর্ষদের প্রভাব সবসময় লক্ষণীয়। আচ্ছা, পরিচালনা পর্ষদের প্রত্যক্ষ প্রভাব সবসময় লক্ষণীয়। দেখো, একটা কোম্পানি প্রতিষ্ঠানের কাহিনী কি? কোম্পানি প্রতিষ্ঠান কারা পরিচালনা করে? মালিকরা, যারা শেয়ার হোল্ডার, তারা কি পরিচালনা করে? প্রতিদিনকার কাজ বা ব্যবসাটা পরিচালনা কারা করে আগে বলো তো সারিয়া, কারা করে? যারা পরিচালক আছে, ম্যানেজার, কর্মকর্তা এবং কর্মচারীরা, উপরের লেভেল থেকে একদম নিচ পর্যন্ত, যারা একদম প্রথম থেকে সিদ্ধান্ত গ্রহণ থেকে নীতি নির্ধারণ করা থেকে ব্যবসা কিভাবে চলবে সেটা করার থেকে একদম শেষ পর্যন্ত নিচে যারা একদম আমাদের কাস্টমারদের কাছে কিভাবে পণ্য আনা নেওয়া করা হবে, ঠিক আছে, একদম সেলস রিপ্রেজেন্টেটিভ পর্যন্ত সবাই কিন্তু একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী। আর কোম্পানির ক্ষেত্রে আচ্ছা, এশা একটু মিউট করে দাও তো, নয়েজ আসতেছে। হ্যাঁ ঠিক আছে। তো একদম দেখো, কোম্পানিটা একটা কোম্পানি প্রতিষ্ঠান পরিচালনা এবং মালিকানা দুইটা আলাদা। আমরা এটা পরবর্তী চ্যাপ্টারে যখন যাব, মানে কোম্পানি প্রতিষ্ঠান, তো ওইখানে আমরা দেখব পরিচালনা এবং মালিকানা আলাদা। সো এইখানে একটা কোম্পানির ক্ষেত্রে যারা ব্যবসাটা পরিচালনা করে, ঠিক আছে, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বা একটা পক্ষ। আর এরাই কিন্তু ব্যবসার মানে টিকে থাকাটা, ব্যবসাটা ভালো হওয়া বা ব্যবসাটা ধরা খাওয়া বা ব্যবসাটা কিভাবে চলবে সে সবকিছু নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সুমাইয়া একটু মিউট করে দাও তো। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে মিউট করে দাও। আচ্ছা ঠিক আছে। তো শ্রমিক কর্মীটা কে পড়বে? জান্নাত প্রথমটা পড়বা? জি মিস পড়বো। হ্যাঁ হ্যাঁ পড়ো, শ্রমিক কর্মীটা পড়ো। শ্রমিক কর্মী এমপ্লয়ি। শ্রমিক কর্মী এবং তাদের প্রতিষ্ঠিত সংঘ যে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়োজিত গুরুত্বপূর্ণ পক্ষ। তাদের ইচ্ছা অনিচ্ছা, আগ্রহ অনাগ্রহ ব্যবসায়ের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠান সেজন্য শ্রমিক কর্মীদের মনোবল উন্নয়ন এবং শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালায়। আচ্ছা, তো শ্রমিক কর্মী হলো যারা আমার প্রতিষ্ঠানে কাজ করে, ঠিক আছে, এমপ্লয়ি। তো বোর্ড অফ ডিরেক্টর বলতে একদম উপরের লেভেলে, কোম্পানি প্রতিষ্ঠানের একদম উপরের লেভেলে যারা আছে, যারা সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, ব্যবসা কিভাবে চলবে, কোথায় ইনভেস্টমেন্ট করব, কোথায় ইনভেস্ট করব না। তো ব্যবসার মানে আমরা এমনকি শেয়ার হোল্ডারদেরকে আমরা প্রফিট দিব কি দিব না, এটাও কিন্তু পরিচালনা পর্ষদ সেট করে বা নির্ধারণ করে। হ্যাঁ, তো বুঝতে পারতেছে এরা খুবই পাওয়ার পজিশনে থাকে পরিচালনা পর্ষদ, কিন্তু তাদের আন্ডারে যারা কর্মকর্তা কর্মচারী, তারা কি এমপ্লয়ি, তারাই কিন্তু মেইনলি এই যে এই পরিচালনা পর্ষদ যা যা সিদ্ধান্ত নেয়, যা যা প্ল্যান
মানে আমাদের পরিকল্পনা আছে না, আমরা পড়ছি পরিকল্পনা চ্যাপ্টার তো এখনো যাইনি, আমরা যাব। ব্যবস্থাপনা যে পরিকল্পনা আছে, যে গোল সেট করে, লক্ষ্য নির্ধারণ করে এবং সেটা করার জন্য যে পরিকল্পনা করে, সে তারা হলো এই কাজটা করে। পরিচালনা পর্ষদ হলো এই অ্যাবস্ট্রাক্ট অ্যাক্টিভিটিস গুলো করে। বাট এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য এবং প্রত্যেকটা কাজ হাতে কলমে কারা করে, মানে তারা করে শ্রমিক কর্মীরা। তো তাদের ইচ্ছা অনিচ্ছা, তারা কাজ করতে চায় কি চায় না, তাদের কাজের প্রতি আগ্রহ আছে কিনা, তারা ব্যবসার প্রতি ভালো পজিটিভ একটা মেন্টালিটি বেয়ার করে কিনা, এই সবকিছু কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য অথবা বিফলতার জন্য নির্ভর, মানে মানে কি বলে, ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, তাদের উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের উপর নির্ভর। তো এটাই। আচ্ছা, সোহাগীর কি হচ্ছে? সোহাগী বারবার 3বার জয়েন করলো। সোহাগীর কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, যাই হোক। তো দেখো, তো অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়নের স্বার্থে একটা প্রতিষ্ঠান যদি তার ভেতরকার যে এলিমেন্টস গুলো আছে সেটা যদি ডেভেলপ করতে চায়, তো সেই ক্ষেত্রে তার কিন্তু সবার আগে খেয়াল করতে হবে যে আমার প্রতিষ্ঠান কারা চালাচ্ছে, আমার শ্রমিক কর্মীরা করতেছে, তো তাদের কাজের মাধ্যমে কিন্তু আমার ব্যবসাটা সচল আছে। সো তাদের যেন মনোবলটা, তাদের মেন্টালিটিটা যেন খুব পজিটিভ থাকে, তারা যেন কাজের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং প্রতিষ্ঠানটাকে নিজের ওন করতে পারে। ঠিক আছে, এটা যেন অ্যাসিওর করা যায়, মানে একদম নিশ্চিত করা যায়। আচ্ছা, তারপর 4 নাম্বারটা কি পড়বে? ফারজানা পড়বা? জি ম্যাম, পড়ি। হ্যাঁ পড়ো। ম্যাম আমি পড়ি। আমি পড়ি মানে কে বললো? আমি বুঝি নাই। ঈশা। ঈশা? আচ্ছা, ম্যাম ঈশা কেউ। নেক্সট হচ্ছে আমি পড়বো। আচ্ছা আচ্ছা, সবাইকে সুযোগ দিব আস্তে আস্তে, আগে ফারজানা একটু পড়ুক। হ্যাঁ, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি পড়ো তোমার। প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। দীর্ঘকালে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণে কতগুলো ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও নিয়ম নীতি গড়ে উঠে, যার আয়ত্তে প্রতিষ্ঠানের জনশক্তির মানসিক কাঠামো, আচরণের ভাবধারা ও পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যা কার্যকার্যে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। ব্যবসায়িক চিন্তা গ্রহণে অবশ্যই এরূপ উদাহরণকে বিবেচনা আনতে আচ্ছা, হয়। ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই এরূপ উপাদানকে বিবেচনা আনতে হয়, এটা একটা উপাদান। আচ্ছা, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠান বাদ দিয়ে আমরা আমাদের প্রত্যেকের পরিবারের কথা চিন্তা করি। আমরা প্রত্যেকে কি একটা ফ্যামিলি বিলংস করি না? আমাদের সবারই তো একটা করে পরিবার আছে। সে পরিবারে একটা মানে একটা জেনারেল একটা ফ্রেমওয়ার্ক আছে, যেমন বাবা থাকবে, মা থাকবে, বাবার কিছু কাজ আছে, মায়ের কিছু কাজ আছে, এবং তাদের আন্ডার কি কিছু পোলাপান থাকবে, এই যে আমরা বাচ্চা কাচ্চা থাকবো, তাই না? হ্যাঁ, তো এটা হলো একটা জেনারেল ফ্রেমওয়ার্ক। বাট প্রত্যেকটা পরিবার কি সেম? সেম? নো ম্যাম। প্রত্যেকটা পরিবারের মধ্যে নিজস্ব কিছু ব্যাপার আছে। ঠিক আছে, আমার ফ্যামিলির, মানে আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আমি আছি, আবার কিছু গুড়াগাড়া বাচ্চা কাচ্চাও আছে, মাঝে মাঝে ক্লাসে এসে ডিস্টার্ব করে তোমাদের। ঠিক আছে, এটা তো দেখি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে তোমাদের বাসা ঠিক সেম এতগুলো মেম্বার থাকতে পারে, কিন্তু থাকলেও যে তোমার পরিবার আমার পরিবার সেম হবে তা কিন্তু না। প্রত্যেকটা পরিবারের নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে, কিছু নিয়ম নীতি আছে, কিছু বিশ্বাস আছে। তো এই জিনিসগুলোই কি করে প্রত্যেকটা পরিবারকে ইউনিক করে। ঠিক একই রকম প্রত্যেকটা ব্যবসার প্রতিষ্ঠানও কিন্তু এক একটা পরিবার, এক একটা বড় বড় পরিবার। ঠিক আছে, সো ওদেরও একই, মানে হয়তো কাঠামোর ক্ষেত্রে কিছু বোর্ড অফ ডিরেক্টর থাকবে, কিছু শ্রমিক কর্মী থাকবে, ঠিক আছে, কিছু মানে এক্সপার্ট লোক থাকবে যারা সারাক্ষণ ল্যাবে কাজ করতেছে, আবার কিছু মার্কেটিং এর লোক থাকবে, কিছু প্রমোশন করার লোক থাকবে, কিছু আবার উপদেষ্টা, ঠিক আছে, থাকবে, কাউন্সিল করবে তারা। বাট এরপরও প্রত্যেকটি প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব কিছু ব্যাপার থাকবে, বুঝছো? যেমন আমাদের কলেজটা যেরকম, আমাদের কলেজে নিজস্ব কিছু ব্যাপার আছে, আবার আরেকটা কলেজের কথা চিন্তা করো, ওইখানেও কিছু টিচার আছে, কিছু স্টুডেন্ট আছে, ক্লাসরুম আছে, সবাই ক্লাস করে, পড়াশোনা করে, বাট পুরো এনভায়রনমেন্টটা আলাদা। তো বুঝছি নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি কিভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইনফ্লুয়েন্স করে। জি ম্যাম। হ্যাঁ, তো দেখো আমাদের পরিবারের ক্ষেত্রে যে ফ্যামিলিটা খুব বেশি সাপোর্টিভ, প্রত্যেকটা মেম্বার খুব সাপোর্টিভ, হ্যাঁ, তো তারা কিন্তু পরিবারটা খুব ভালো, তাদের বন্ডেজটা খুব স্ট্রং, তারা খুব ভালো যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে। আর যে পরিবারের মানুষগুলোর ভিতরে ঝামেলা লাগা থাকে, সারাক্ষণ ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি লাগে, সে পরিবারগুলো কিন্তু বাইরে থেকে কোনো ঝামেলা আসলে সবার আগে ভেঙে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেম। 5 নাম্বারটা কে পড়বে? এসা পড়বে। ম্যাম আমি। নওশিন? হ্যাঁ, নওশিন।
ম্যাম হ্যাঁ, আমি পাঁচ। পড়তেছি। আচ্ছা, পর একজন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, ইন্টারনাল অর্গানাইজেশনাল ফ্যাসিলিটিস। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা ও অভ্যন্তরীণ পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, যন্ত্রপাতির মান, ব্যবহৃত প্রযুক্তি ও পদ্ধতি, ভৌত সুযোগ সুবিধা, ব্যবসায়ের সুনাম, সুখ্যাতি ইত্যাদি স্বাভাবিকভাবেই ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। আচ্ছা দেখো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ কিছু সুযোগ সুবিধা আছে, ঠিক আছে? তুমি তোমার ফ্যামিলি থেকে কিছু সুযোগ সুবিধা পাও, যেমন বড় ভাই বা বড় বোন আছে তোমার, তারা কি করে, তুমি কোনো বিপদে পড়লে বা কিছু দরকার হলে ভাইয়ার উপরে ঝাঁপায় পড়ো যে ভাইয়া এটা করে দে, বা বোন থাকলে বোনকে করে দাও, বা আম্মু কিছু সুযোগ সুবিধা দেয়। তুমি হয়তো ঘরের ছোট্ট একটা বাচ্চা, সবার ছোট, তো আম্মু বা আব্বু খুব মানে যে কোনো ঝামেলা হইলেও মানে কেয়ার করে, ঠিক আছে? তো এইরকম কিছু প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানের ভিতরে কিছু সুযোগ সুবিধা আছে, ঠিক আছে? যেমন তাদের যন্ত্রপাতি দ্বারা যে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে বা প্রযুক্তিগুলো ব্যবহার করে, বা তাদের যে ব্যবসায় মেকানিজমটা আছে সেটা খুব বেশি ডেভেলপ এবং খুব বেশি ভালো। তো এটার জন্য তারা কি প্রতিষ্ঠানে কিছু সুবিধা পাচ্ছে। আবার কিছু প্রতিষ্ঠান আছে খুব ভালো, তাদের সবকিছুই ভালো হওয়ার কথা ছিল, বাট ভেতরের মেকানিজমটা ভালো না। ব্যবসায়িক সাংগঠনিক যে ব্যাপারগুলো আছে, কিভাবে কাজগুলো সংগঠিত হবে, সেই ব্যাপারটা অত বেশি ওয়েল ম্যানেজ না, ওয়েল অর্গানাইজ না। সো কি হবে, ঝামেলা পড়ে যাবে, তারা ওইভাবে ভালো করতে পারবে না। আচ্ছা, এরপরে বাহ্যিক পরিবেশ। এতক্ষণ পর্যন্ত যে এই পাঁচটা যে আমরা দেখলাম, এই পাঁচটা কি ছিল? ব্যবসার ভেতরের একদম বাউন্ডারি আছে না, যেমন আমাদের ফ্যামিলি একটা বাউন্ডারি আছে না, বাউন্ডারির ভিতরের কাহিনী হলো এগুলো, বুঝছো? তো এইটা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরের যে মানুষগুলো আছে বা ভেতরে যে পক্ষগুলো আছে সেগুলো নিয়ে পড়লাম। এবার পড়বো যে আমাদের ব্যবসায়িক বাউন্ডারি, আমাদের প্রতিষ্ঠানের বাউন্ডারির বাইরে যে জিনিসগুলো আছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের ডিরেক্ট ইনফ্লুয়েন্স করে, প্রত্যক্ষভাবে আমাদের উপর অ্যাটাক দেয়, হ্যাঁ, কাজ করে, আমরা ইন্টারঅ্যাক্ট করি। অ্যাটাক না, সরি, অ্যাটাক দিলে তো আবার নেগেটিভ হয়ে যায়, ইন্টারঅ্যাক্ট করি। হ্যাঁ, তো দেখো বাহ্যিক পরিবেশটা কি। একটা প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন অবস্থা ও পক্ষসমূহ, দেখো বাইরে বলতেছে, হ্যাঁ, কর্মকাণ্ড ও আচার আচরণ প্রতিষ্ঠানের কার্যক্রমে যে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে তাকে প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশ বলে, যা নিম্নরূপ। প্রথমটা প্রতিযোগিতা, নওশীন পড়বে। নওশীন আছো? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, পড়ো তো। প্রতিযোগী, কম্পিটিটরস। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিযোগীদের কর্মকাণ্ড ও কর্মকৌশল কোনো প্রতিষ্ঠান বা এর ব্যবস্থাপনার উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। প্রতিযোগীরা সবসময় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট উপায়, উপকরণ ও সুযোগ সুবিধা নিয়ে কাড়াকাড়িতে লিপ্ত হয়। এক্ষেত্রে বাজার, প্রযুক্তি, পদ্ধতি, জনশক্তি ইত্যাদি মুখ্য। নতুন প্রতিযোগী, বিকল্প পণ্য ইত্যাদি নিয়েও এক্ষেত্রে ভাবতে হয়। আচ্ছা দেখো, কম্পিটিটর, ধরো এখানে তোমরা প্রত্যেকে হলো আলাদা আলাদা একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং তোমরা কি সেম জিনিস নিয়ে কাজ করো, তোমরা সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো। তো এখন দেখো সবাই কি চাচ্ছ, ভালো করতে না? নাকি এখানে কেউ এমন আছে যে না থাক সবাই ভালো করুক, আমার কোনো ভালো করার দরকার নাই, আমি যেমন আছি ভালো আছি, আমি লাড্ডু গুড্ডু আছি, লাড্ডু গুড্ডু ভালো থাকবো, এরকম কেউ চাও যে এরকম অবস্থা থাকি? এরকম অবস্থা কিন্তু কেউ চাও না। সো এখানে দেখো যে আমরা যদি চিন্তা করি যে আমরা যে ফার্স্ট হবে তাকে আমরা একটি স্কলারশিপ দিব কলেজ থেকে, তাকে আমরা ফ্রিতে বই খাতা দিব, তার কোনো বেতন লাগবে না, তার কোনো কিছু লাগবে না, এবং মাস শেষ হলে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিব। তো এইটা কি একটা রিসোর্স, ঠিক আছে, ইনসেনটিভ। তো এইটার জন্য তোমরা কি সবাই ঝাঁপায় পড়বা না? কি করতে হবে, আগে ফার্স্ট হইতে হবে। তো তোমরা এখন কি সবাই কম্পিটিটর হয়ে গেল, সেম সুযোগ সুবিধার জন্য কারাকারি মারামারি শুরু হয়ে গেল। এখানে সবাই কি কারাকারি মারামারি শুরু করে দিছে না, আমাকে ভালো করতে হবে, আমার রেজাল্ট ভালো হইতে হবে, এর জন্য কি বেশি বেশি পড়তে হবে, টিচারদের সাথে বেশি ইন্টারেক্ট করতে হবে, প্রত্যেকটা ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, তাই না? বুঝতেছি? তো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই, যারা কিনা মনে করে সেম কি চালের ব্যবসা করে, ধরো চালের কল আছে, তো তারা সবাই কিন্তু ধান, সেম ধানটার জন্যই করে, সেম যারা ওই যে ধানটা থেকে চাল বানায় ওই লেবারদের নিয়েই কাজ করে, তো তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, বুঝছো? অনেক সিরিয়াস একটা জিনিস। তারপর হলো 2 নাম্বার ক্রেতা ও ভোক্তা। এটা কি মরিয়ম আছো? মরিয়ম পড়বা? ম্যাম ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, 11:40 বেজে গেছে। তাহলে কি এটা কি থাকবে, বাকি থাকবে, নেক্সট ক্লাসে পড়বা? আচ্ছা আজকে ম্যাম আমাদের পরে ক্লাসটা, মাঝখানে ক্লাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের ক্লাসটা আজকে খুব দ্রুত শেষ হয়ে গেল, বাট যতটুকু যা পড়ছি এটা কি সবাই বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। সবার বুঝা হয়েছে?
আচ্ছা ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমাকে মনে করবা, আজকে বাসায় কোনো হোমওয়ার্ক থাকলো না, বাট নেক্সট ক্লাসে বলবা যে আমরা এই বাহ্যিক মানে বাহ্যিকের ব্যষ্টিক উপাদানের মধ্যে ব্যষ্টিক পরিবেশের বাহ্যিক উপাদানগুলো পড়বো, ঠিক আছে? প্রথমটা পড়ে ফেলছি, এরপরে যেগুলো আছে সেগুলো পড়বো। তো তো সবাই ভালো থেকো, ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আসসালামু আলাইকুম হলো। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওকে, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।